আক্রান্ত দূতাবাস পর্ব ২। সামনে দাঁড়ানো এক অল্পবয়সী মেরিনকে দেখলেন রাষ্ট্রদূত। একেবারে বাচ্চা, সবে গোঁফের রেখা গজেছে, গলা বাড়িয়ে বাইরে তাকিয়ে আছে সে। বাটলারকে চেঁচিয়ে অর্ডার করতে শুনলেন ডেন্টন। একটু পর ঘর ঘর শব্দে গেট খুলে গেল। মাটি কাঁপিয়ে ভেতরে ঢুকে পড়ল ৫টা ট্রাক। ওসব দেখার বিন্দুমাত্র আগ্রহ জাগল না রাষ্ট্রদূতের মধ্যে। তবু গার্ডরুমের গেটে এসে দাঁড়ালেন অন্যমনস্ক। কিছু একটা ভাবাচ্ছে তাকে, কিন্তু ধরতে পারছেন না সেটা কি। সবকিছুর মধ্যে বড় ধরনের একটা অসঙ্গতি আছে কোথায় যেন। কি সেটা? ট্রাকগুলোর পেছনে খাকি রঙের একটা স্টাফ কার ঢুকলো ভেতরে। ড্রাইভার ছাড়া কেউ নেই ওটায়। ২ মেরিন গেট বন্ধ করে দিল। কর্নেল বাটলার আর সেই মেরিনের সাথে লিজকে কথা বলতে দেখা গেল। এই মুহূর্তে উদ্ধত মনে হচ্ছে লিজকে। হঠাৎ ঘুরল সে, পেছনে হতভম্ব কর্নেল ও মেরিনকে রেখে কারের দিকে চলল। ওদিকে ট্রাক থেকে ঝুপঝাপ লাফিয়ে নামছে গার্ড বাহিনী, সবার হাতে সাবমেশিন গান। বুকের কাছে তেরছা করে ধরে আছে নল ওপরমুখ। সুশৃঙ্খলভাবে ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়ছে ওরা। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো অসঙ্গতিটা ধরে ফেললেন ডেন্টন। তাদের রক্ষক নয়, বরং ভক্ষক হিসেবে এসেছে এরা। খেয়াল হলো, শেষ রকেট বিস্ফোরণের পরপরই ঢিলেঢালা একটা ভাব দেখেছেন তিনি লিচের মধ্যে। তার মানে সে জানতো আর গোলা ছোড়া হবে না। হয়নি। তার মানে তার মানে ওটা একটা সংকেত ছিল। তার মানে এসব সাজানো, তাকে ভয় দেখিয়ে ভেতরে ঢোকার অনুমতি আদায় করার জন্যই এসব। স্যার, ফিসফিস করে বলে উঠল তরুণ মেরিন। ব্যাপারটা সুবিধের মনে হয় না। ন্যাশনাল গার্ড হলে আমাদের MP3 থাকার কথা এদের হাতে, অথচ ওগুলো রাশিয়ান পিপিডি সাবমেশিন গান। ঘুরে তাকালেন রাষ্ট্রদূত। ছেলেটার হাতের অস্ত্র কেড়ে নিয়ে এক বাড়িতে নিজের খুলি চুরমার করে দিতে ইচ্ছে হলো। অকেজো মস্তিষ্ক মাটিতে ফেলে মারিয়ে ভর্তা করে দিতে ইচ্ছে হলো। এই সহজ ব্যাপারটা প্রথমেই কেন তার মাথায় এলো না? কেন একবার বাটলারকে পাঠিয়ে এসব খুঁটিনাটি দেখে আসতে বললেন না সময় থাকতে? জীবনের শেষ সময়ে, সার্ভিসের অন্তিম মুহূর্তে কেন এমন মতিভ্রম ঘটল যে এক আধা শিক্ষিত হাফ ব্রিডের চালের সামনে খেলায় হেরে বসলেন আহাম্মকের মতো? আতঙ্ক নয়, রাগ নয়, ভীষণ আফসোস হলো ডেন্টনের। মারাত্মক এই ভুলের খেসারতের শুরু দেখার আগে তার মৃত্যু হতো, তাহলে বড় ভালো হতো। কি হবে বেঁচে থেকে? বাটলার ও তার সঙ্গী মেরিন ঘেরাও হয়ে গেছে ততক্ষণে। বেদখল হয়ে গেছে মেরিনদের সমস্ত গান এমপ্লেসমেন্ট। হঠাৎ গেটের দিক থেকে একযোগে কয়েকটা চিৎকার ভেসে আসতে ঝট করে ঘুরে তাকালেন রাষ্ট্রদূত। ৬-৭ জন মেরিন উন্মত্তের মতো চেঁচাচ্ছে। অন্য কয়েকজন গেট খোলায় ব্যস্ত। সবাই ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যেতে বলছে ন্যাশনাল গার্ডদের। একটা স্প্যানিশ অর্ডার শোনা গেল। পর মুহূর্তে কম করেও ডজনখানেক পিপিডি গর্জে উঠল। গেটে লেগে ঠং ঠং আওয়াজ তুলল অজস্র বুলেট। চোখের সামনে ৬ মেরিনের রক্তাক্ত লাশ দেখে হতভম্ব হয়ে পড়লেন ডেন্টন। কি আশ্চর্য! এইমাত্র ওদের গেট খুলতে দেখেছেন তিনি, চেঁচাতে দেখেছেন, অথচ ইস, এত রক্ত! মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল। গুলিয়ে উঠল সব পেটের মধ্যে। মেরিনটা হ্যাঁচকা এক টানে ডেন্টনকে মেঝেতে ফেলে দিয়ে সাবমেশিন গান তুলল। চট করে তার হাত চেপে ধরলেন তিনি। না, থামো! ওদিকে গুলির শব্দে মাটিতে শুয়ে পড়েছেন কর্নেল বাটলার ও সঙ্গী মেরিন। দুজনেরই হোলস্টারের ফ্ল্যাপ খোলা, ডান হাত পিস্তলের বাটে। কম করেও ৬টা পিপিডির নল লোভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে, কিন্তু পাত্তা দিচ্ছে না কেউ। মৃত্যু ভীতি আছে ঠিকই ওদের চোখে, তার সঙ্গে আরো কি যেন একটা আছে। হ্যাঁ, স্থির প্রতিজ্ঞা। স্যার, চেঁচিয়ে উঠলেন কর্নেল, লড়াই করার অর্ডার দিন। না, তৎক্ষণাৎ বললেন ডেন্টন চিন্তা না করেই। আছে কি চিন্তা করার? এ অবস্থায় লড়াই করার কোনো যুক্তি নেই, কোনো মানে নেই। খেলা শেষ। বোকার মতো চাল দিয়ে হেরে বসে আছেন তিনি। এখন হার মেনে নেওয়াই ভালো, নইলে আরো কত লাশ দেখতে হবে কে জানে। হাত সরান। এক লোক এগিয়ে এলো গার্ড হাউসের দিকে। তার নীরব ইশারায় কয়েক ন্যাশনাল গার্ড লাশ টপকে গিয়ে গেট বন্ধ করে দিল আবার। রাষ্ট্রদূতের সামনে এসে দাঁড়ালো সে। তার কাঁধে লেফটেন্যান্টের বার দেখা যাচ্ছে। প্রায় তার মতোই দীর্ঘ লোকটা, যুবক। পাশেও যথেষ্ট চওড়া। মুখটা বড়, চওড়া, বক্সারের মতো থ্যাবড়া ভাঙা নাক, কালো চুল, বাঁ হাতে আলতো করে ধরে আছে একটা পিপিডি। হাসছে।
তার চেহারা চেনা চেনা লাগছে ডেন্টনের। এক্সেলেন্সি, বাঁকা হাসির সাথে বলল সে, আপনার লোকদের বলুন অস্ত্র সমর্পণ করতে, নইলে বাঁচবে না একজনও। হতাশা বিদেয় হয়ে গেছে তার, শীতল রাগ ফেনিয়ে উঠছে ভেতরে। আপনি এই খুনিদের নেতা? জি। নকল বিনয়ের সাথে নড করল সে। আমি আমার সরকারের তরফ থেকে এই অহেতুক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের অমানবিক। শাট আপ পিগ! তরুণ মেরিনের কাঁধের পেশি শক্ত হয়ে উঠছে টের পেয়ে এক হাতে তাকে শান্ত করলেন ডেন্টন, চেপে ধরে রাখলেন মেঝের সাথে। এজন্য ভুগতে হবে আপনাকে। আমার সরকার, ইয়ার ফ্যাসিস্ট গভর্নমেন্ট। খেকিয়ে উঠল যুবক। হাসি মুছে গেছে চেহারা থেকে, দু চোখ জ্বলে উঠল। অর্ডার দাও পিগ! পিপিটি তুলল রাষ্ট্রদূতের পেট সই করে। নইলে গুলি করছি আমি। মিথ্যে ভয় দেখাচ্ছে হারামজাদা, ডেন্টন জানেন। গুলিও করবে না। তাকে মেরে ফেললে কি ঘটবে তা বোঝার মতো আক্কেল এর পরিচালকদের আছে। এসবের উদ্দেশ্য যাই হোক, এরা বড়জোর তাকে জিম্মি করতে পারে সেজন্য। জীবিত ডেন্টনে ফায়দা হলেও হতে পারে, মৃত ডেন্টনে ঘটবে অন্য কিছু। তবে এই মুহূর্তে রেগে আছে খুনিটা, তাকে না হোক আর কাউকে গুলি করতেও পারে। কর্নেলের দিকে তাকালেন তিনি, মাথা ঝাঁকালেন। সবাইকে বলুন আর্ম সারেন্ডার করতে। আশ্বস্ত হতে চাইলেন ইনসেনেটররা এতক্ষণে নিশ্চয়ই সমস্ত ডকুমেন্টস পোড়ানোর কাজ শেষ করেছে ভেবে। ওগুলো এদের হাতে পড়লে ঝামেলা হয়ে যাবে। আরেকটু সময় লোকটাকে আটকে রাখার জন্য প্রশ্ন করলেন, আপনার নাম? হাসলো এবার যুবক। কার্লোস ফম্বোনা। চিনে ফেললেন ডেন্টন। বার্মোদিজের বিশ্বস্ত সহকারীদের একজন এই লোক, নিশ্চয়তার ক্ষেত্রে নাম করা। এ দেশে আসার আগে প্রি অ্যারাইভিং ব্রিফিং এর সময় এর ডসিয়ে পড়ে এসেছেন, ছবিও দেখেছেন। আপনার জঘন্য কীর্তি সম্পর্কে সব জানি আমি। হাসি চওড়া হলো ফম্বনার। অস্ত্র মাটিতে রেখে ইউনিফর্ম খুলল সে, নিচে পড়ে থাকা টি শার্ট আর ফেডেড জিন্স বেরিয়ে পড়ল। তার দেখা দেখি অন্যরাও তাই করল। একই পোশাক সবার পরনে। টি শার্টের বুকে বড় লাল রঙের বজ্র প্রিন্ট করা, তার নিচে স্প্যানিশে লেখা কিছু মার্কসিস্ট স্লোগান। বার্মোদেজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সি, হাসলো ফম্বনা দাঁত দেখিয়ে। অন্তত বাইরের পৃথিবী তাই জানবে। আমরা হচ্ছি মিলিটেন্ট স্টুডেন্টস। অবশ্যই। টিটকিরির হাসি ফুটল ডেন্টনের মুখে। নিজেদের মতো দুনিয়ার আর সবাইকেও গাধা মনে করে তোমার বার্মোদেজ কেমন? ভেবেছে তোমাদের বুকের স্লোগান দেখে মার্কিন সরকার বোকা বনে যাবে? আমরা কিছুই জানি না। তুমি আর তোমার নেতা দুটোই একই সমান উন্মাদ। রাগলো তো নাই, বরং হাসলো যুবক। পেছন ফিরে হাত ইশারা করলো। ট্রাক থেকে নামিয়ে স্তূপ করে রাখা এক গাদা প্যাকেটের মধ্যে থেকে একটা তুলে নিয়ে এলো তার এক সঙ্গী স্টুডেন্ট। প্যাকেটের ভেতর থেকে বের হলো একটা ক্যানভাস জ্যাকেট। ফম্বনার ওটা নড়াচড়ার ধরন দেখে বোঝা গেল জিনিসটা বেশ ভারী। ওটার পেছন দিকের নিচের প্রান্ত থেকে বেরিয়ে আছে 5 গজ মতো লম্বা সরু তার। তারের মাথায় খুদে এক প্লাস্টিক বক্স। এটা কি জানেন এক্সেলেন্সি? হাসি দুই কানে ঠেকিয়ে বলল ফম্বনা। এক্সপ্লোসিভ গার্মেন্ট। 3 কিলো প্লাস্টিক এক্সপ্লোসিভ আছে এটার ভেতরে। আর এই যে তার, এটার এক মাথায় আছে এই বক্সের ভেতরে ডেটোনেটরের সাথে জোড়া। এটা এখন পড়বেন আপনি। আমাদের নাটক শেষ না হওয়া পর্যন্ত পড়েই থাকবেন। এবং আমার এই সঙ্গী। জ্যাকেট বয়ে আনা যুবকের কাঁধে চাপড় মারলে সে। পেদ্রো, বক্সটা নিয়ে প্রতি মুহূর্তের জন্য আপনার পেছনে লেগে থাকবে। ওর কাজ হচ্ছে কোনো রকম তেড়িবেড়ি দেখলেই সুইচ টিপে ফাটিয়ে দেওয়া। এই কম্পাউন্ডে যত আমেরিকান শুয়োর আছে সবার জন্য একটা করে জ্যাকেট আর একজন করে আত্মা উৎসর্গকারী স্টুডেন্ট আছে। একটু ভাবলো ফম্বনা। আমাদের কাজ শেষ হওয়ার আগে যদি শুয়োরতান্ত্রিক আমেরিকার ফ্যাসিস্ট সরকারের রেস্কিউ মিশন আসছে তেমন কোনো আভাসও পাওয়া যায়, সবচেয়ে আগে মরবেন আপনি, তারপর অন্যরা। আপনাদের কারো 1 স্কোয়ার সেন্টিমিটার হাড়মাংসও খুঁজে পাবে না রেস্কিউ মিশনের সদস্যরা। হারামজাদা বদ্ধ উন্মাদ, ভাবলেন ডেন্টন। তুমি জানো আমরা কতজন আমেরিকান আছি কম্পাউন্ডে? জানি। সবার জন্য একটা করে জ্যাকেট, একজন করে স্টুডেন্ট। মাথা ঝাঁকালো সে। তাই তো বললাম। বিস্ফোরণ ঘটলে যে ওরাও মরবে তা জানে তোমার স্টুডেন্টরা? বিস্ময় চেপে রাখতে পারলেন না ডেন্টন। না জানলে আত্ম উৎসর্গকারী কেন বললাম, হাসলো সে। আর এ কজন? আমাদের বিপ্লব সফল করতে আরো কত হাজার স্টুডেন্ট অপেক্ষায় আছে দেখলে আপনার মাথা ঘুরে যাবে।
বার্মুদেজের বিপ্লব বোঝাতে চাইছো তুমি? মুখ কাছে এগিয়ে আনলো যুবক, যেন ষড়যন্ত্র করছে এমন চাপা গলায় বলল, আনঅফিসিয়ালি হ্যাঁ, অফিসিয়ালি না। মাথা ঝাঁকালেন ডেন্টন। উন্মাদতান্ত্রিক বিপ্লব। ঠিক বলেছেন এক্সেলেন্সি। নিন, পরে ফেলুন জ্যাকেট। কিন্তু তোমাদের এসবের উদ্দেশ্য কি? ওটা পড়ার কোনো আগ্রহ দেখা গেল না রাষ্ট্রদূতের মধ্যে। প্রথম হচ্ছে, শুয়োরতান্ত্রিক আমেরিকার প্রধান শুয়োরকে বিচিতে গুঁতো মেরে বোঝানো যে শুধু তারাই নয়, আমরাও তাদের কিছু কিছু দুর্বলতার খবর জানি। তারপর না থাক, সব এখনই বলে ফেললে মজা নষ্ট হয়ে যাবে। জ্যাকেটটা পরুন, ফটোগ্রাফাররা আসছে। কাল দুনিয়ার সমস্ত পত্রিকায় প্রথম পাতায় আপনার আর পেদ্রোর ছবি ছাপা হবে। কাল আপনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শুয়োর বনে যাবেন। কি মজা না? পরদিন দুপুরে পোর্ট ও প্রিন্স থেকে কারাকাস পৌঁছলো জর্জ ভলদেজ। বান্ধবী সহ হোটেলে উঠল। শাওয়ার সেরে নতুন এক প্রস্থ পোশাক পরে ছুটল প্রেসিডেন্ট প্রাসাদে। একা গেল সে। প্রেসিডেন্ট রবার্টো বার্মুদেজ তাকে সাদর অভ্যর্থনা জানালো। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত চামারিস্তার কয়েক প্লাটুন সৈন্য ঘিরে রেখেছে প্রাসাদ। ছাদে অ্যান্টি এয়ারক্রাফট গান রেডি। আগের রাতের ভয়াবহ যুদ্ধের চিহ্ন তেমন নেই, প্যালেসের গায়ের ক্ষতচিহ্ন ছাড়া অবশ্য। বার্মুদেজ ছোটখাটো মানুষ, কিন্তু এত শক্তভাবে সে তাকে আলিঙ্গন করলো যে হাড়গোড়ের সহ্য শক্তি নিয়ে শঙ্কিত হতে হলো ভলদেজকে। দু গালে এমন আবেগের সাথে চুমু খেলো, ঘনিষ্ঠ মুহূর্তে তার বান্ধবী লুনাও তেমনটা পারেনি কখনো। লোকটাকে এক নজর দেখে ভলদেজ বুঝতে পেরেছে সেই এসেন্স এর মধ্যেও আছে। আপনার কাজ হয়ে গেছে, হাসি মুখে ঘোষণা করলো বার্মুদেজ। আমি প্রেসিডেন্টকে বলেছি আপনি উন্মাদ। আপনাকেও সেই একই কথা বলছি। সফল হয়েছেন, অলরাইট, কিন্তু বেশি সময় পাবো বলে মনে হয় না। আমেরিকান সরকার এত বড় বেইজ্জতি থেকে উদ্ধার পাওয়ার জন্য নিশ্চয়ই খুব দ্রুত কিছু করবে। চুপ করে ভলদেজের কথা শুনলো লোকটা, নির্বিকার। পুরো চশমার কাচের ওপাশে চোখ দুটো কয়েকবার পিটপিট করলো শুধু, আর কিছু না। যখন সে জবাব দিতে শুরু করলো, ভলদেজ তাজ্জব হয়ে গেল তার গলার স্বর শুনে। মনে হলো অন্য কেউ কথা বলছে, একটু আগে সে আবেগতাড়িত মানুষটি নয়। আমি কেয়ার করি না, দৃঢ় আত্মবিশ্বাসের সাথে বলল বার্মুদেজ। এখন আমরা যা করব ওরা তাতেই বাগড়া দেবে। ওরা নিঃসন্দেহে বুঝে গেছে আমার মনের কথা। ওরা ভেবেছে ভার্গাসকে ওরা সাহায্য না করলেই বুঝি আমি সিনিয়র ক্যাস্ট্রোর অবদানের কথা ভুলে ওয়াশিংটনের দিকে ঝুঁকব। ডানে বায়ে মাথা দোলালো সে। এতটা অকৃতজ্ঞ আমি নই। আজ 3 দিন হলো ভার্গাসকে ঝাড়বাতির সাথে ফাঁসি দিয়েছি আমি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছি, অথচ আমেরিকার কাছে আমাকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানায়নি। তাতেই ওরা যা বোঝার বুঝে নিয়েছে। আপনি আপনার কাজ করুন, ওদিকটা আমি দেখব। কিন্তু বড় কুকুর যখন কোনো বেড়ালকে কোণঠাসা করে ফেলে, বেড়াল তখন কি করে? ভুরু নাচিয়ে প্রশ্ন করল সে। কুকুরের চোখ লক্ষ্য করে থাবা চালায়। তাই করেছি আমি, শুধু আমার ভাই ফিদেলের জন্য। ভ্রাতৃপ্রতিম কিউবার জনগণের স্বার্থের কথা ভেবে। যা করেছি করেছি। আপনি যান, শুরু করে দিন। বেশ। ওদের ফুড সাপ্লাই নিয়ে কাল থেকে রোজ সকালে আর সন্ধ্যায় ক্লোজ ট্রাক যাবে এম্বাসিতে। আপনি নিজেকে লুকিয়ে যাবেন ট্রাকে চড়ে, আসবেনও ট্রাকে। ওখানে আমার যে সহকারী আছে তার নাম ফম্বোনা। তাকে আমি বলে দিয়েছি আপনাকে সব রকম সাহায্য সহযোগিতা করতে। তারপরও যদি কোনো অসুবিধা হয় সোজা চলে আসবেন আমার কাছে। দিন হোক রাত হোক কেউ বাধা দেবে না। ঠিক আছে, মাথা ঝাঁকালো ভলদেজ। কাল সকাল থেকে শুরু করব তাহলে। ওখানে লোকাল যারা আছে, সার্ভেন্ট, গার্ডেনার যেই হোক, তেমন কারোর সাথে কথা বলতে চাই আজ আমি। ডেন্টনের সাথে যোগাযোগ আছে এমন কেউ হলে সবচেয়ে ভালো হয়। অবশ্যই, ব্যবস্থা করছি আমি। হ্যালো মিস্টার অ্যাম্বাসেডর, হাসি মুখে বলল জর্জ ভলদেজ। ঘুমের অভাবে লাল চোখ মেলে তাকালেন তিনি। চেয়ারে নড়েচড়ে বসার ফাঁকে দেখে নিলেন পেদ্রো নামের দুঃস্বপ্ন তার 3 হাতের মধ্যে বসে ঝিমাচ্ছে। আগন্তুককে চেনা মনে হতে ভালো করে তাকালেন তিনি। কে আপনি? অধীনের নাম জর্জ ভলদেজ। আমি এসেছি। চাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে মাথা ঝাঁকালেন রাষ্ট্রদূত। মনে মনে এরকম একটা কিছুই আশঙ্কা করছিলেন। কিউবান ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স থেকে। গুড। আপনার স্মরণশক্তি খুব প্রখর, এক্সেলেন্সি। কি চান আপনি? শ্রাগ করল ভলদেজ। তারপর মুখোমুখি বসল। আপনার সাথে পরিচিত হতে এসেছি আমি।
কেন? নড়ে বসলেন ডেন্টন। আমার সাথে পরিচিত হতে হাভানা থেকে ছুটে এসেছেন? হ্যাঁ। ওপর নিচে মাথা দোলালো সে। তারপর? কি তারপর? পরিচয় তো হলো, এরপর কি? অনেক সময় নিয়ে গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলো ভালদেজ। এরকম পরিস্থিতিতে ভেঙে পড়ার কথা যে কারো, কিন্তু এর মধ্যে সেরকম কোনো লক্ষণই নেই। আমরা দুজন একসাথে কিছু সময় কাটাবো। বেশ কিছু সময়। কয়েকদিন কি হপ্তাও লেগে যেতে পারে। কেন? হাসলো ভালদেজ। কারণ আপনি অপারেশন কোবরা সম্পর্কে সব খুলে বলবেন আমাকে। আমি শুনবো। এত কথায় সময় লাগবেই না, কি বলেন এক্সেলেন্সি? নিউ ইয়র্ক, রানা এজেন্সি। জবাই হওয়া পশুর অন্তিম মুহূর্তের মতো টানটান হলো বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের উজ্জ্বলতম তারকা শ্রীমান মাসুদ রানা। ঘেয় কুকুরের বিলাপের সুরে টানা উঁচু নিচু পর্দার বিচ্ছিরি শব্দে হাই তুলল। তারপর উঠে বসলো বিছানায়, চোখ ডলতে ডলতে পা স্লিপারে গলিয়ে দিল। সোজা গিয়ে ঢুকলো বাথরুমে। আধ ঘন্টা পর বেরোলো সম্পূর্ণ অন্য মানুষ হয়ে, একেবারে ব্র্যান্ড নিউ গাড়ির মতো ঝকঝকে চেহারা নিয়ে। আলসেমের চিহ্ন মাত্র নেই। দ্রুত তৈরি হয়ে নিল চারকোল গ্রে রঙের নতুন স্যুট, সাদা শার্ট পরে, লালের ওপর সাদা বুটিদার টাই পরল ও। পায়ে দিল নরম চামড়ার চকচকে কালো মোকাসিন, হংকং এর লিলি শুজের হাতে তৈরি। ব্যাস, মনটা রঙিন প্রজাপতির মতো ফুরফুরে হয়ে উঠল। তিনজনের পরিমাণ নাস্তা পেটে চালান করে গরম কফিতে চুমুক দিয়ে দিনের প্রথম সিগারেট ধরালো ও। তারপর দৈনিক পত্রিকাগুলো টেনে নিল। নিউ ইয়র্ক টাইমসের ব্যানার হেডিং এর ওপর নজর সেটে গেল পর মুহূর্তে। তার ঠিক নিচেই ৬ কলামের বিশাল ছবিটা দেখে মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে পড়ল, ইয়াল্লাহ! ভেনেজুয়েলার মার্কিন রাষ্ট্রদূতের ছবি ওটা। তার পেছনে এক যুবক বসা, ড্যাব ড্যাব করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ছোট একটা বাক্স তার হাতে। রাষ্ট্রদূতকে ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে। নিউজের হেডিং, মিলিট্যান্ট স্টুডেন্ট কর্তৃক কারাকাসের মার্কিন দূতাবাস দখল। দ্রুত খবরটা পড়ল রানা, তারপর ওয়াশিংটন পোস্ট তুলে নিল। ওটাও বিশাল ছবি আর ব্যানার হেডিং এ একই খবর ছেপেছে, ছবিটাও এক, রয়টারের সরবরাহ করা। ১০ মিনিটের মধ্যে সবগুলো পত্রিকায় চোখ বুলিয়ে নিল ও। খবরটা নিজস্ব কোনো অ্যাঙ্গেল থেকে ছাপেনি এরা, ছেপেছে মিলিট্যান্ট স্টুডেন্টদের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে। কাজেই সবগুলোর বক্তব্য মোটামুটি একই রকম। কেন একাজ করেছে ওরা তার কোনো ব্যাখ্যা নেই। মুখপাত্র বলেছে ব্যাখ্যা পরে জানানো হবে। হুমকি দিয়েছে আমেরিকা যদি কমান্ডো অভিযান চালিয়ে বন্দীদের মুক্ত করতে চায়, পরিণতি তাহলে ইরান জিম্মি সংকটের চাইতেও বহুগুণ ভয়ঙ্কর হবে। জ্যাকেট বোমা ফাটিয়ে উড়িয়ে দেওয়া হবে সমস্ত আমেরিকানকে। বন্দীদের নামের তালিকায় ৭ বাংলাদেশি ছাত্রছাত্রী আর ৬ আমেরিকান শিশু আছে দেখে চেহারা বদলে গেল রানার। বিচলিত হয়ে উঠল। তরতাজা অনুভূতি উধাও হয়ে গেল। দুশ্চিন্তা আর উদ্বেগের ভাঁজ পড়ল কপালে। পত্রিকাগুলো পাশাপাশি রেখে তাকিয়ে থাকলো অন্যমনস্ক চেহারায়। ছোট ছোট বাচ্চাদের ওই জ্যাকেট পরিয়েছে ওরা। এ কি অমানবিক কাণ্ড! ওদের সাথে কেন এই হৃদয়হীন আচরণ? মেয়েরা? মেয়েরা নিরাপদ আছে তো? নাকি? অস্থির হয়ে পায়চারি শুরু করলো ও। চেহারায় শীতল ক্রোধ। অনেকক্ষণ পর পায়চারি থামালো, ব্যস্ত পায়ে নেমে এলো নিচতলায়। অফিস আওয়ার শুরু হতে আরো আধ ঘন্টা বাকি, কাজেই ভেতরটা ফাঁকা। কোনো দিকে না তাকিয়ে নিজের অফিসে এসে ঢুকলো ও। চেয়ারে ঠিকমতো বসার আগেই লাল রঙের স্ক্র্যাম্বলার টেলিফোনের রিসিভার তুলে নিয়ে নম্বর টিপতে শুরু করলো। লং ডিস্টেন্স কল। ৪ বার রিং হতে ও প্রান্তে রিসিভার তুলল কেউ। সি। নিজের পরিচয় দিল রানা কোডে। পরক্ষণে ও প্রান্তের লোকটার আনন্দ উচ্ছ্বাস সম্পূর্ণ উপেক্ষা করে একনাগাড়ে কথা বলতে শুরু করলো। প্রথমে কিছু সময় চুপ করে শোনা গেল রিসিভার, তারপর সমানতালে, সি সিনিয়র, রাইট সিনিয়র, পরিষ্কার দেখা যায় সিনিয়র, অফকোর্স সিনিয়র বলে যেতে থাকলো। কথা শেষ করে থামলো ও। একটু বিরতি দিয়ে বলল, সব পরিষ্কার? একদম পরিষ্কার সিনিয়র। গুড। যত তাড়াতাড়ি সম্ভব খবরগুলো চাই আমার। আমি এখনই সব ব্যবস্থা করছি। নিউ ইয়র্কে আছি আমি, যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবেন। তাই করব। চাও। চাও সিনিয়র। ফোন রেখে সিগারেট ধরালো ও। এক হাতে গ্লাস টপ টেবিলে তবলা বাজাতে শুরু করলো দ্রুত তালে। ওটাই বুঝিয়ে দিচ্ছে মনের অবস্থা। ছটফট করছে মাসুদ রানা। সময় মতো অফিস শুরু হলো।
বসকে আগেভাগে অফিসে এসে বসে থাকতে দেখে সবাই বুঝলো কারণটা। তারাও পড়ে এসেছে পত্রিকা। কাজেই কেউ ধারে ঘেঁষল না। এরকম সময় ও কাজ নিষেধ। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল সহকর্মীরা। এক কান আর এক চোখ বসের রুমের দিকে। কার কখন ডাক আসে কে জানে। তবলা বাদন থামিয়ে কফির জন্য বলল রানা। সিগারেট টেনে চলেছে একটার পর একটা। কফি খেয়ে আবার রিসিভার তুলল। এবার অবিরাম ফোন করতে লাগলো এখানে ওখানে। সিআইএ, এনএসআই সহ আন্তর্জাতিক বিষয় ডিল করে এরকম সমস্ত গোয়েন্দা সংস্থায় ওর যত বন্ধু, সবার সাথে কারাকাস সম্পর্কে কথা বলে সর্বশেষ পরিস্থিতি যতদূর সম্ভব জেনে নিল। গুরুত্বপূর্ণ সমস্ত পয়েন্ট টুকে নিল। প্রায় ২ ঘন্টা পর আমেরিকান ছেড়ে ব্রিটিশ সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ পদের অনেকের সাথে কথা বলল। ঝাড়া ৩ ঘন্টা ফোন আলাপ সেরে থামল রানা। মাথার মধ্যে টর্নেডোর গতিতে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। একসময় খেয়াল করলো ঘামছেও। উদ্বেগ, উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় ঘামছে। চারদিকে নজর বোলালো জর্জ ভালদেজ। মেইন গেট সংলগ্ন গার্ড হাউস এটা। প্রথমে ১০ বাই ১০ আউটার অফিস, তারপর একই আকারের ইনার রুম। রুমের ২ মাথায় ২টো দোতলা বাঙ্ক। তার ওপাশে অ্যাটাচড টয়লেট ও শাওয়ার। এয়ার কন্ডিশনিং ব্যবস্থা নেই বলে এটাকেই পছন্দ করেছে সে। আউটার অফিস রুমে মাঝারি এক ডেস্কের দুপাশে ২টো চেয়ার। রাষ্ট্রদূতকে বসানো হয়েছে জানালার দিকে পিছন ফিরে। তার মুখোমুখি বসা ফেডেড জিন্স ও কালো টি-শার্ট পরা ভালদেজ হাসছে মিটিমিটি। ওর শেষ কথাটা শোনার পর নিজের চেহারায় কোনো বিস্ময় ফুটেছিল কি, ভাবছেন রাষ্ট্রদূত। না বোধহয়। আগমনের মতলব জানিয়ে চুপ মেরে গেছে যুবক। তিনিও চুপ। কারো মুখে কথা নেই, পরস্পরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ডেন্টনের জানা আছে এই লোক নিজের ক্ষেত্রে ভারী তুখোড়, চৌকস এবং যথেষ্ট বুদ্ধিমান, সবশেষে বিপজ্জনক। পয়সাওয়ালা এক চিত্রশিল্পীর ছেলে, মা স্কটিশ। আইনের ওপর পড়াশোনা শেষ করে সরাসরি ইন্টেলিজেন্স সার্ভিসে ঢুকেছে। অল্প দিনের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে সফল অ্যানালিস্ট ও ইন্টারোগেটর হিসেবে। নিবেদিতপ্রাণ মার্কসিস্ট। চোখ তুলে রাষ্ট্রদূতের পেছনে দাঁড়ানো ফম্বোনাকে দেখল প্রথমে ভালদেজ, তারপর বক্স ধরা স্টুডেন্টকে। ওর জ্যাকেট খুলে ফেলুন কমরেড। প্রথম জনের উদ্দেশ্যে মাথা ঝাঁকালো সে। ছেলেটাকে ছেড়ে দিন। না, দ্রুত জবাব দিল ফম্বোনা। হাতে ধরা পিপিডি ঝাঁকি খেল। ওটা খোলা যাবে না। চাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ল ভালদেজ। ডেস্ক ঘুরে রাষ্ট্রদূতের দিকে এগুলো। তার মতলব টের পেয়ে ভয়ে ভয়ে ফম্বোনার দিকে তাকালো স্টুডেন্ট। চোখ ধাঁধানো পালিশ করা দামি কাউবয় বুট পরে আছে ভালদেজ। ডেন্টনের নজর সেটে আছে তার উপর। তার এক হাতের মধ্যে থামল বুট জোড়া। পর মুহূর্তে জ্যাকেটের ফিতে মৃদু টান অনুভব করলেন। খুলবেন না, ক্ষিপ্ত চাপা গলায় বলল ফম্বোনা। আপনাকে শুধু কথা বলার অনুমতি দেওয়া হয়েছে এর সাথে, আর কিছু নয়। পাত্তা দিল না ভালদেজ। ফিতে খুলে চলেছে একটা একটা করে। আড়ষ্ট হয়ে গেলেন ডেন্টন ফম্বোনাকে যুবকের পিঠ সই করে অস্ত্র তুলতে দেখে। মুহূর্তখানিক দ্বিধা করে ওটা কক করল সে। ধাতব শব্দটা বাতাসে ভেসে থাকলো। ভালদেজের কোনো প্রতিক্রিয়া হলো না। শান্ত কণ্ঠে স্প্যানিশে বলল, রড সরান, ছেলেটাকে ছেড়ে দিন। রাষ্ট্রদূতের দিকে তাকালো সে শেষ ফিতে জোড়ায় হাত রেখে। চমৎকার ব্রিটিশ অ্যাকসেন্টের ইংরেজিতে বলল, এইসব মিলিটেন্টদের নিয়ে এই হচ্ছে ঝামেলা। অকুপেশনাল ডিসিপ্লিন বলে কিছু নেই এদের। কাঁধের ওজন হালকা হয়ে গেল রাষ্ট্রদূতের। জ্যাকেট ২ হাতে ধরে ছেলেটার হাতে তুলে দিল সে। যেমন বিস্মিত তেমনি ভীত দেখাচ্ছে তাকে। বিস্ফোরিত চোখে ঘন ঘন তাকাচ্ছে ভালদেজ ফম্বোনার দিকে। বোধহয় বোঝার চেষ্টা করছে কোনজন বেশি হিংস্র। কপাল, বাক্স ধরা হাত ঘামছে। হিয়ার চিকো, বলল ভালদেজ। ধরো, যাও, আজ তোমার ছুটি। ফম্বোনার দিকে একবার তাকালোও না ছেলেটা। যেন ফাঁসির দড়ি গলায় পরিয়ে খুলিয়ে নেওয়া হয়েছে এবং জল্লাদ আবার মত পাল্টানোর আগে পালাতে চায় এমন সন্ত্রস্ত চেহারায় জ্যাকেট নিয়ে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে হাসল ভালদেজ। নিজের মনে বলল, এদেরকে এরা বলে আত্ম উৎসর্গকারী বিপ্লবী। ঘুরে নিজের চেয়ারের দিকে এগোলো সে। এর মধ্যে একবারও তাকায়নি ফম্বোনার দিকে। বসল। ওদিকে ফম্বোনার নিঃশ্বাস ভারী শোনাচ্ছে। বোঝা যায় ভেতরে রেগে অস্থির সে। ডেন্টনের ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে গুলি করে বসবে।
এখনো যে করে বসেনি সেটাই অস্বাভাবিক মনে হচ্ছে। কাল নিজের চোখে লোকটার উন্মত্ত রাগ দেখেছেন ডেন্টন। নির্দেশ বুঝতে ভুল করার অপরাধে এক স্টুডেন্টকে সবার সামনে মারতে মারতে আধমরা করে ফেলেছিল এই লোক। ঘুরে লোকটার চেহারা দেখতে পেলে কিছুটা স্বস্তি পেতেন রাষ্ট্রদূত, কিন্তু নড়তে সাহস হলো না। একটু পর চোখ তুলে তাকে দেখল ভালদেজ, মুখে সাবলীল হাসি। কমরেড, আমাদের জন্য 2 মগ কড়া কফি পাঠাবার ব্যবস্থা করলে খুব খুশি হব। প্রতি ঘন্টায় দিতে বলবেন প্লিজ। কত ঘন্টা কি যুগ পরে কে জানে মেঝেতে জুতোর আওয়াজ শুনলেন রাষ্ট্রদূত। একটু পর দরজা খুলেই দড়াম শব্দে বন্ধ হলো। কেঁপে উঠল গার্ড হাউস। চেপে রাখা দম ছেড়ে নড়ে চড়ে বসলেন তিনি। এই ধরনের মানুষের সাথে কখনো তর্ক করতে নেই, তাকে পরামর্শ দেওয়ার ঢঙে বলল কিউবান। তাহলে নিজেদের আরো বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে ওরা। মন্তব্য শেষ করে সঙ্গে আনা একটা কালো ফাইলে ডুবে গেল সে। 15 মিনিট পর দরজায় নখ শুনে মুখ তুলে হাঁক ছাড়ল, এসো। বড় 2 মগ কফি নিয়ে ভেতরে ঢুকলো এক যুবক। কফির চমৎকার সুগন্ধে ঘর ভরে উঠল মুহূর্তে। যুবককে দেখল ভালদেজ। কিচেনের কাজে লাগানো হয়েছে একে। বেশ নার্ভাস প্রকৃতির, তার চোখে চোখ না রাখার প্রতিজ্ঞা করে এসেছে যেন, এমন ভাবে ট্রে রেখে চলে গেল। কফি শেষ করে মুখ খুলল কিউবান। এক্সিলেন্সি, আমরা দুজনেই ঘটে অল্প বিস্তর বুদ্ধি রাখি। আপনার সম্পর্কে প্রায় সবই জানি আমি, আপনিও আমার সম্পর্কে জানেন জানি। তবে এই মুহূর্তে আমার অ্যাডভান্টেজ বেশি, তাই আশা করব অহেতুক সময় নষ্ট করবেন না আপনি আমার প্রশ্নের উত্তর দিতে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ডেন্টন। কিছু শুনছেন বলে মনে হলো না। তার অবস্থা দেখে মনে মনে হাসল যুবক। অন্য সব আর্টের মতো ইন্টারোগেশনও একটা আর্ট, অবশ্য যে জানে তার কাছে। ভালদেজ সে আর্ট খুব ভালো করে জানে। ডেন্টন, মনে মনে বলল সে, তোমাকে আমি একটু একটু করে ভাঙবো। মুখ তুমি খুলবে, অবশ্যই খুলবে। 59 সালে ক্ষমতায় বসার পর থেকে ফিদেল ক্যাস্ট্রোকে উৎখাত করার জন্য সিআইএ সব মিলিয়ে অন্তত 20 বার চেষ্টা করেছে। কু, অ্যাসাসিনেশন, সব রকম চেষ্টা করেছে, পারেনি। শেষ চেষ্টাটা হয়েছে 95 ফেব্রুয়ারিতে। আপনি তখন হাভানায়। আপনি সিআইএ এর মাথা দোলালেন রাষ্ট্রদূত। আমি ফরেন সার্ভিসে চাকরি করি, সিআইএ এর সাথে কোনো সম্পর্ক নেই। চাপা দীর্ঘশ্বাস ছাড়ল ভালদেজ। ডেন্টন, আমরা কখনো সিআইএ কে আন্ডার এস্টিমেট করিনি, যদিও তাদের একটার পর একটা ব্যর্থতার জন্য করা উচিত ছিল। কিন্তু আপনারা সব সময় করেছেন আমাদের। আমরা ছোট বলে গায়ে মাখেননি। এই সুযোগটা আমরা নিয়েছি। ফাইলে টোকা দিল। 95 জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখে হাভানার মেট্রোপলিটন ক্লাবে বসে কজন আমেরিকানের সাথে কত ঘন্টা কত মিনিট ক্যাস্ট্রোকে উৎখাতের বিষয়ে ষড়যন্ত্র করেছেন আপনি, সব এতে আছে। আপনি বুদ্ধিমান, কি লাভ এখন সেসব অস্বীকার করে? অস্বীকার? রেগে উঠলেন তিনি। কেন আমি কিছু স্বীকার বা অস্বীকার করতে যাব আপনার কাছে? কে আপনি? আন্তর্জাতিক আইন অনুসারে এই কম্পাউন্ডের প্রতিটি ইঞ্চি মাটি আমার দেশের মতোই স্বাধীন সার্বভৌম। এখানে আপনি ওই খুনি সন্ত্রাসীদের মতোই অবাঞ্ছিত। মার্কিন টেরিটরিতে আগ্রাসন চালানোর জন্য আপনাকে অভিযুক্ত করছি আমি। এই ঘটনা যখন ওয়াশিংটন জানবে। ভালদেজ আচমকা হেসে উঠতে থেমে গেলেন র্যালফ ডেন্টন। উত্তেজনায় উঠে দাঁড়িয়েছিলেন, বসে পড়লেন। ডেন্টন, সেই 59 থেকেই আমাদের দু দেশের সম্পর্ক যে গলায় আর কাটায়, আপনি যেমন তা জানেন, আমিও তেমনি জানি। জানলে ওয়াশিংটন ক্ষেপে উঠবে। সো হোয়াট? বড়জোর লাফাবে কয়েকদিন, নিজের আঙ্গুল নিজে কামড়াবে, তারপর চেপে যেতে হবে তাকে প্রমাণের অভাবে। অমন আস্ফালন আমার দেশের বিরুদ্ধে কতবার করেছে আমেরিকা, সে রেকর্ডও আমার জানা। সে যাই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন, অন্তত এই ঘটনার সাথে কিউবাকে জড়াতে পারবে না ওয়াশিংটন। বড়জোর অভিযোগ করতে পারে আমরা বার্মুদেজকে অস্ত্র দিয়ে সাহায্য করেছি। এর মধ্যে করেছে অনেকবার, তাতেই বা কি? হ্যাঁ, আমরা দিয়েছি, তাতে আমেরিকার বাপের কি? সারা দুনিয়ায় অস্ত্র সরবরাহের ঠিকাদারি আপনারাই নিয়ে বসে আছেন, তাই না? আমেরিকা কোথাও অস্ত্র বেচলে দোষ হয় না, নিরাপত্তার হুমকি দেখা দেয় না, ওসব ঘটে কেবল অন্য কোনো দেশ করলে। হাসলো ভালদেজ। এই মোড়লগিরি ছাড়ুন। দিন পাল্টাচ্ছে, টের পান না? সেন্ট্রাল আমেরিকার সব দেশ থেকে যে এক এক করে তাঁবু গোটাতে হচ্ছে, তা নিয়ে আপনাদের ক্যাপিটাল হিলের বেশি দেরি হয়ে যাওয়ার আগেই মাথা ঘামানো উচিত। সে যাক, আমি বলছিলাম আমাকে এই কম্পাউন্ডে কেউ ঢুকতে দেখেনি।
আমি এসেছি ফুড সাপ্লাইয়ের ট্রাকের বন্ধ ক্যাবে করে। বেরও হব একইভাবে। কেউ টের পাবে না। হেলান দিয়ে বসলো সে। ফাইল খোলাই থাকলো। এবার অপারেশন কোবরা নিয়ে কথা বলা যাক। ডানে বায়ে মাথা দোলালেন রাষ্ট্রদূত। ভালদেজ, আপনি যদি ভেবে থাকেন আপনার আর্ট কাজে লাগিয়ে আমাকে ইন্টারোগেট করে কাজ হাসিল করবেন, ভুলে যান। বরং উল্টে আমি আপনার এখানে উপস্থিতির তীব্র প্রতিবাদ আর নিন্দা জানাচ্ছি। যতক্ষণ থাকবেন ততক্ষণ জানাতেই থাকবো। রাষ্ট্রদূতের মাথার ওপর দিয়ে পেছনের দেয়াল দিকে তাকিয়ে থাকলো জর্জ ভালদেজ। চেহারায় কোনো রকম অভিব্যক্তি নেই। মুখ বন্ধ, যেন টেপ দিয়ে আটকানো। পলক পড়ছে না চোখে, দেহের একটা পেশিও নড়ছে না। কেবল বুক ওঠানামা করছে নিঃশ্বাসের তালে। গুড, ভাবছে সে। শুরুটা চমৎকার হয়েছে। তার নাম ধরে সম্বোধন করে এক ধাপ উঠেছে মানুষটা। ভেবেছে আর উঠবে না, কিন্তু আমি উঠাবো। উঠল ভালদেজ। দরজা খুলে ইনার রুমে চোখ বোলালো। দুটো মাত্র জানালা, দুটোই মোটা গ্রিলের। সন্তুষ্ট হয়ে ঘুরে দাঁড়ালো। বুড়ো আঙ্গুল বাঁকা করে কাঁধের উপর দিয়ে রুমটা ইঙ্গিত করলো। আপনাকে এক্সক্লুসিভ জ্যাকেট থেকে মুক্তি দিয়েছি আমি। ওটা আর পড়তে হবে না আপনাকে। কিন্তু এই গার্ড হাউস থেকে বের হতে পারবেন না আপনি মুখ না খোলা পর্যন্ত। এই রুমে থাকতে হবে। খুলবেন কি খুলবেন না সে সিদ্ধান্ত নেয়ার জন্য কিছু সময় দেব আমি আপনাকে। কাল ভাবছি আসবো না। ফম্বনাকে বলে যাচ্ছি যেন বাঁক সরিয়ে খড়কুটোর বিছানা তৈরি করে দেয় আপনাকে এই রুমে। টয়লেট শাওয়ারের দরজাও বন্ধ করে দেওয়া হবে। ওসব আপনাকে কয়েদিদের মতো বালতিতে সারতে হবে। আরেক বালতিতে খাওয়া আর গোসলের পানি থাকবে। সাবান ছাড়া গোসল করতে হবে। দাঁত মাজার সুযোগ দেওয়া হবে না। দিনে একবার খাবার পাবেন আপনি। পাতলা স্যুপ, কিছু ভাত, বিন, বাঁধাকপি এইসব। মাঝে মধ্যে মাছ মাংসের স্টুও দেওয়া হবে। রাষ্ট্রদূতের চেহারায় বিস্ময়, কপালে রেখা দেখে আরো সন্তুষ্ট হলো ভালদেজ। বলে যেতে থাকলো, আন্ডারপ্যান্ট ছাড়া কিছু পরতে বা গায়ে দিতে পারবেন না। অবশ্য এখানে যা গরম, সেটাই ভালো হবে আপনার জন্য। দয়া করে আমি যাওয়ার পর ফম্বনা আসার আগে শার্ট প্যান্ট খুলে ফেলবেন। নইলে ও যে বদরাগী মানুষ, সব ছিঁড়ে নামাবে। দেরি হলে হয়তো দু চার ঘা মেরেও বসতে পারে। আপনার জন্য মর্যাদাহানিকর হবে সেটা। সুযোগ পেলে সে কাজ ও করবে। ঝট করে উঠে দাঁড়ালেন ডেন্টন। রাগে কাঁপছে সারা দেহ। আমাকে থাকতে হবে এখানে, এরকম জন্তু জানোয়ারের মতো? আমাকে? হ্যাঁ, এর মধ্যে খারাপ কিছু দেখি না আমি ডেন্টন। মিলিয়ন মিলিয়ন ল্যাটিন আমেরিকান এভাবেই দিন কাটায়। নোংরা মেঝেতে ঘুমায়, প্রকৃতির ডাক পড়লে বালতিতে কাজ সারে। পানি ছাড়া পান করার আর কিছু জোটে না তাদের। আপনি আজ থেকে যা খাবেন তাই খেয়ে বছরের পর বছর কাটায়। ওরাও আপনার মতোই মানুষ। ওরা যখন এই নিয়তি মেনে নিয়েছে, আপনারও নেওয়া উচিত। আফটার অল, ওরা আপনাদেরই শোষণ বঞ্চনার শিকার। এদেশেদের কথাই ভাবুন। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কফি চাষ করে। আপনারা ওদের সমস্ত কফি বাগান নামমাত্র দামে কিনে বসে আছেন যুগ যুগ ধরে। জাহাজ বোঝাই করে দেশে নিয়ে যান সব। এদের কফির রিচ অ্যারোমায় আপনাদের দেশের বাতাসের গন্ধ বদলে যায়। অথচ এই বেচারাদের ভাগ্য বদলায় না। বছরেও এক কাপ কফি জোটে না এদের। এরা মেনে নিয়েছে, আপনিও মেনে নিন। কষ্ট কম মনে হবে তাতে। একটু থামলো ভালদেজ। তার সিদ্ধান্ত রাষ্ট্রদূতকে কতটা আঘাত করেছে অনুমানের চেষ্টা করলো। ভালোই করেছে, কাঁপুনি বেশ বেড়ে গেছে। এখন চলি, বলল সে। পরশু আসবো আপনার অপারেশন কোবরার কেচ্ছা শুনতে, আমার দেশি বিশ্বাসঘাতকদের নাম জানতে। নেভার, হুঙ্কার ছাড়লেন রাল্ফ ডেন্টন। ওই প্রসঙ্গে একটা কথাও বলবো না আমি, কখনো না। ফাইল নিয়ে আউটার দরজার দিকে এগোলো ভালদেজ। দরজা মেলে ধরে ঘুরে তাকালো। চেহারায় আত্মবিশ্বাস। নিশ্চয়ই বলবেন আপনি। একভাবে না হলে অন্যভাবে সবই বের করব আমি। আপনি আপনি টর্চার করবেন আমাকে? অবিশ্বাসে গলা চড়ে গেল তার। একজন আমেরিকান রাষ্ট্রদূতকে? না ডেন্টন, ওই কাজটা আমি কখনোই করিনি, করবও না। ওসব আসলে কাউন্টার প্রোডাক্টিভ। বুঝেছি। তার মানে ড্রাগ? হুম, বোঝেননি। ড্রাগও ব্যবহার করি না আমি। হাসলো জর্জ ভালদেজ। গুড বাই এক্সেলেন্সি। নির্ভয়ে তৃতীয় বিশ্বের অপুষ্টিকর খাবার খান, পানি পান করুন। সময় মতো আসবো আমি। আর হ্যাঁ, দয়া করে ফম্বনাকে কোনো অবস্থাতেই চটাবেন না।
দেখেছেন তো আমার সাথেই কেমন আচরণ করছে লোকটা। আমাকে এখানে আটকে রাখা এটাও এক ধরনের নির্যাতন, মানসিক নির্যাতন। ডেন্টন, প্রেম করাও তাই, নিজেকে মানসিক যন্ত্রণার নিগড়ে আটকে ফেলা। ইউ নো দ্যাট। চলে গেল কিউবান।